ড্রামা শুরুতে অনেক পুরনো সময়ের কথা বলে, যেখানে মানুষের সাথে শামসিনও বসবাস করত, কিন্তু মানুষ তাদের দেখতে পেত না। বিশ্বের সমস্ত অজানা শক্তির মধ্যে শক্তি তিনভাবে বিভক্ত ছিল। একটা শক্তি যে জন্ম নিয়ন্ত্রণ করতে পারত, অপরজন মৃত্যু, আর 3 নাম্বারটা জন্ম মৃত্যু দুইটাই নিয়ন্ত্রণ করতে পারত। আর যার মধ্যে এই দুইটা শক্তি আছে তাকেই শামসিন বলে। এই ড্রামাতে একজন শয়তান আছে যার নাম মাওয়াং। সে সবার উপর শাসন করতে চায়। এই মাওয়াংয়ের জন্য একটা মেয়ে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে। সেই শয়তানটাকে আটকানোর জন্য একটা পেন্টিং বানায়। মেয়েটা সে পেন্টিংয়ে শয়তানটাকে বন্দি করে ফেলে। এরপর মেয়েটাও উধাও হয়ে যায়। ড্রামার ইন্ট্রো শুনে বুঝতেই পারছেন এটা একটা কোরিয়ান হিস্টোরিক্যাল সুপার ন্যাচারাল ড্রামা। তার মানে ড্রামাটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই পরবর্তী পার্ট দেখতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে, যাতে উৎসাহ পেয়ে আমি পরবর্তী পার্ট তাড়াতাড়ি আপলোড করে ফেলি। আর অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ড্রামা শুরুতে আমরা একজন সম্রাটকে দেখি যে দেশকে শাসন করছিল, কিন্তু সম্রাটের পেছনে একটা শয়তান দেশকে শাসন করত। সে সম্রাটকে বশ করে রেখেছিল। তো সম্রাট ভয়ে ছিল এই শয়তানের জন্য তার সাম্রাজ্য সুরক্ষিত ছিল না। তাই সম্রাট সিদ্ধান্ত নেয় সে একটা রিচুয়াল করবে, যেখানে পেন্টিং বানিয়ে পেন্টিং এর ভিতরে শয়তানটাকে বন্দি করবে। যে সম্রাটের পেইন্টার ছিল তার ওয়াইফ গর্ভবতী ছিল। সে মহিলা তার স্বামীর জন্য দোয়া করে তার স্বামী যাতে সুস্থ সবলভাবে তার কাজ শেষ করতে পারে। কিন্তু সেই মহিলাটা রিচুয়ালের মাঝেই ডেলিভারি পেন শুরু হয়ে যায়, আর রক্ত স্বল্পতার জন্য বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই সেই মহিলাটা মারা যায়। পেন্টিং তৈরি হয়ে গেলে সবাই পেন্টিং দেখে অবাক হয়ে যায়, এত নিখুঁতভাবে পেন্টিং তৈরি করা হয়েছে। অন্যদিকে নবজাত শিশুটা রক্তের গন্ধে সেখানে ভেরিয়া চলে আসে আর বাচ্চাটাকে আক্রমণ করবে, তখন জীবন দানকারী শামসিন এসে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় আর বাচ্চাটাকে সুন্দর একটা নাম দেয়, চিয়ংগি। এর পরের সিনে রাজার পেন্টিং বাইরে নিয়ে আসা হয় আর রাজার একটা সৈনিককে ভিতরে মৃত অবস্থায় দেখা যায়। পেন্টিংটাকে বাইরে নিয়ে এসে সম্রাটের ভিতর থেকে সেই শয়তানটাকে বের করার প্রস্তুতি নেওয়া হয়। এর পরের সিনে একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে নতুন সম্রাট তার বাবাকে জিজ্ঞেস করে আর কি কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আপনার শরীর থেকে সেই শয়তানটাকে বের করা যাবে। তখন সম্রাট বলে, না, আর কোনো পদ্ধতি নেই, আমি আর নিজের হাত রক্তে রাঙাতে চাই না। এরপর শয়তান মামাক রাজার শরীর থেকে বের হয়ে বলে, কে জাগিয়েছে আমাকে? তখন সেই সামানটা সবাইকে বলে এই শয়তানের সাথে আই কন্ট্যাক্ট না করতে। শয়তান মামাক এতটা পাওয়ারফুল ছিল, সামান তার শক্তির সামনে হেরে যাচ্ছিল। মামাক সম্রাটকে বলে, তুমি আবারও আমাকে নিজের মধ্যে নিয়ে নাও, কিন্তু সম্রাট মামাঙ্গের সাথে আই কন্ট্যাক্ট করে না। তখন মামাক রেগে সবাইকে বলে, তোমরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। মামাঙ্গের শক্তি বাড়তেই থাকে। সামানের কাছে মামাঙ্গের শক্তি মোকাবেলা করাটা সম্ভব হয়ে উঠছিল না। এরপর ভেতরে থাকা একটা ব্যক্তির চোখের রং পরিবর্তন হয়ে যায়। তার পাশে থাকা লোক এসব দেখে ভয় পেয়ে যায়। সামান কোনোভাবেই শয়তানের সাথে পেরে উঠছিল না, তাই শামসিন সামানকে সাহায্য করতে চলে আসে। তারা দুইজন মিলে মামাংকে পেন্টিং এর ভিতরে বন্দি করার চেষ্টা করছিল। মামাং বন্দি হওয়ার আগে সবাইকে অভিশাপ দেয়, সম্রাটের কাছে যত পেইন্টার আছে তার ভবিষ্যৎ বংশধর চোখের দৃষ্টির জন্য পস্তাবে, তারা আর কখনো পেন্টিং করতে পারবে না। এই বদদুয়ার কারণে রাজার সেই পেইন্টার সাথে সাথে সেখানে মারা যায়, আর সে নবজাত শিশু চিয়ংগিও অন্ধ হয়ে যায়, কারণ সেও একজন পেইন্টারের বংশধর ছিল। শামসিন সে নবজাত শিশুটাকে বলে, তোমার থেকে তো আমি এই বদদুয়ারটাকে সরাতে পারবো না, কিন্তু তোমার রাশি এমন একটা ছেলের সাথে লিখে দেব যে সব সময় তোমাকে এই বদদুয়া থেকে রক্ষা করবে। তখনই একটা মহিলার ছেলে বাচ্চা হয়, যার নাম হারিম রাখা হয়। সম্রাটের সেই পেন্টিংটাকে বিভিন্ন মন্ত্রযুক্ত তাবিজ দিয়ে সিল করে রাখা হয়। এরপর সম্রাটের শরীর থেকে শয়তান বের করার ব্যাপারটা তার সাম্রাজ্যে যাতে ছড়িয়ে না পড়ে, তাই রাজা তার সৈনিকদেরকে আদেশ করে সেখানে থাকা সব সামানদেরকে মেরে ফেলতে। সব সৈনিক রাজার কথা মতো সামানদের মেরে ফেলে। এরপর 9 বছর পরের দৃশ্য দেখি, যেখানে রাজ্যের সব অংশে খরা ছিল, সবাই পানির জন্য হাহাকার করছিল। তখন সম্রাটের একজন সার্ভেন্ট সাম্রাজ্য ঘুরে দেখার সময় ছোট একটা বাচ্চার অলৌকিক শক্তি তার চোখে পড়ে। সে বাচ্চাটা নিজের শক্তির মাধ্যমে প্রজাদের পানি বের করতে সাহায্য করছিল। তখন সেই সার্ভেন্ট ছোট বাচ্চাটার পেছন করে দেখতে পায় ছেলেটা সে সামানের ছেলে, যাকে রাজার লোক 9 বছর আগে মেরে ফেলার চেষ্টা করেছিল। সে পাহাড় থেকে পড়ে মারা যায়নি, বরং এখনো বেঁচে আছে। সে সার্ভেন্ট সামানের কাছ থেকে তার ছেলেকে নিয়ে যাওয়ার পারমিশন চায়, কিন্তু হারিমের বাবা হারিমকে রাজার লোকদের সাথে যেতে দিতে চাচ্ছিল না। তখন দুইজনের মাঝে ছোট একটা ফাইট হয়। সামান সেই মহিলাটাকে আক্রমণ করলে মহিলাটা তার আক্রমণ অলৌকিক শক্তি দ্বারা পরাজয় করে। তখন সে সামান জিজ্ঞেস করে, তোমার মধ্যে এত শক্তির উৎপাদন কিভাবে হলো? সে লেডি বলে, আমি এখন রাজ্যের হেড সামান, তাই
তাই আমার কাছে এত শক্তি। তুমি যদি তোমার ছেলেকে আমাদের সাথে যেতে না দাও তাহলে আমরা জোর করে ওকে নিয়ে যাব। তাই কাল সকালে সময় মতো রেডি হয়ে থেকো রাজমহলে যাওয়ার জন্য। অন্যদিকে চিয়ঙ্গি তার বাবার সাথে বসে পেন্টিং করছিল। তখন এলাকার কিছু দুষ্ট ছেলে মেয়ে চিয়ঙ্গি আর তার বাবাকে বিরক্ত করছিল, কারণ চিয়ঙ্গি অন্ধ ছিল আর তার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তখন পাশ দিয়ে হারিম রাজার সৈনিকদের সাথে রাজমহলে যাচ্ছিল। হারিমের বাবা ফিল করে তার আশেপাশে একটা শয়তানি শক্তি আছে। তখন হারিমের বাবা চিয়ঙ্গির বাবাকে হিট করে আর তার শরীর থেকে সেই শয়তানি শক্তিটাকে বের করে ফেলে। এরপর চিয়ঙ্গির বাবার স্মৃতি ফিরে আসে আর তার নিজের মেয়েকে সে আবারও চিনতে পারে। হারিমের বাবা খেয়াল করে এটা তো সে পেন্টার যে 9 বছর আগে রাজার পেন্টিং তৈরি করেছিল। এরপর তারা দুইজন একসাথে বসে কথা বলে। হারিমের বাবা জিজ্ঞেস করে তোমার সাথে কি হয়েছিল? তখন চিয়ঙ্গির বাবা বলে আমি যেদিন থেকে পেন্টিং তৈরি করেছি সেদিন থেকে আমার অবস্থা এমন হয়ে গেছে। চিয়ঙ্গির বাবা চিয়ঙ্গির জন্য চিন্তা করছিল, কারণ চিয়ঙ্গি সেদিন রাতে জন্ম নিয়েছিল। তখন হারিমের বাবা বলে তার ছেলেও সেই রাতে জন্ম নিয়েছে। মাস্টার হান 2 বাচ্চাদের বাইরে ঘুরে আসতে বলে। তখন চিয়ঙ্গি তার বাবাকে বলে আমি কি পেন্টিং সেন্টারে যেতে পারি? চিয়ঙ্গির বাবা তাকে পারমিশন দিয়ে দেয়। হারিম চিয়ঙ্গির পেছনে আসছিল, তাই চিয়ঙ্গি বলে আমি একা পেন্টিং সেন্টারে যেতে পারবো, তাই তুমি আমার পেছন করো না। তখন হারিম বলে আমি তোমার পেছন করছি না। এরপর পেন্টিং সেন্টার চলে আসলে হারিম বলে ও তাহলে এটাই পেন্টিং সেন্টার। তখন চিয়ঙ্গি বলে তুমি কি আমার পেছন করছিলে? তখন হারিম বলে কই না তো, আমি তো তোমার সামনে হাঁটছিলাম। চিয়ঙ্গি রামকে পেন্টিং সম্পর্কে বলছিল, এখানে সব কিছু সে চোখ বন্ধ করে ফিল করতে পারে। এরপর চিয়ঙ্গি মাটিতে বসে স্টার আঁকছিল। তখন হারিম জিজ্ঞেস করে তুমি কি আঁকছো? চিয়ঙ্গি বলে স্টার। রাম বলে স্টার এভাবে আঁকে না, বলে চিয়ঙ্গির হাত ধরে স্টার আঁকা শিখিয়ে দেয়। এর পরের সিনে দেখি হারিম আর চিয়ঙ্গি বাজার দিয়ে হাঁটছিল। তখন জীবন দানকারী শামসিন হারিমকে তার কাছে ডাকে আর তাকে একটা তাবিজ গিফট করে। হারিম তার কাছ থেকে এটা নিতে চাচ্ছিল না, কারণ সে বুড়ি মহিলাটাকে ব্যক্তিগতভাবে চিনত না। তখন হারিমের হাতে থাকা তাবিজ তার শরীরের সাথে মিশে যায়, যেটা দেখে হারিম অবাক হয়ে যায়। শামসিন চিয়ঙ্গি আর হারিমকে একসাথে দেখে অনেক খুশি হচ্ছিল আর বলে অবশেষে তোমরা দুজন একে অপরের কাছাকাছি চলে আসছো। এখন থেকে আমার চিয়ঙ্গির জন্য বেশি চিন্তা হবে না। রাজমহলে হেড শামান রাজাকে বলে বৃষ্টি পূজা করার জন্য আমরা সাহায্যকারী পেয়ে গেছি। তখন রাজা জানতে চায় সেই সাহায্যকারীটা আসলে কে। হেড শামান বলে 9 বছর আগে সম্রাটের ভিতর থেকে যে শয়তান বের করেছিল সে শামানেরই ছেলে। হেড শামান বলে বৃষ্টি পূজা করার জন্য আমাদের সেই ছেলেটাকে বলি দিতে হবে। তখন রাজা ছেলেটার বলি দেওয়ার বিরোধ করে, কারণ তার হাত সে রক্তে রাঙাতে চায় না। রাজার সাথে তার মন্ত্রীরাও একমত ছিল। হেড শামান মনে মনে বলে আমি এটা অবশ্যই করব, বাকি মানুষদের জীবন বাঁচাতে একজনের বলি তো দিতেই হবে। এর পরের সিনে হারিমের খুব ক্ষুধা লেগেছিল, তাই চিয়ঙ্গি হারিমকে একটা বাগানে নিয়ে যায় ফল চুরি করতে। হারিম ফল পাড়ার জন্য গাছে ওঠে আর চিয়ঙ্গিকে ফল পেড়ে দেয়। হারিম নিচে নামার সময় পা পিছলে চিয়ঙ্গির উপর পড়ে যায়, এতে তারা দুজন লজ্জা পেয়ে যায়। হারিমের গাছ থেকে পড়ে যাওয়ার শব্দতে সেখানে থাকা পাহারাদার ঘুম থেকে উঠে যায়, তাই তারা দুজন সেখান থেকে পালিয়ে আসে। চিয়ঙ্গি বাগান থেকে পালানোর সময় তার পায়ে ব্যথা পায়, তাই হারিম তার কাছে থাকা রুমাল দিয়ে চিয়ঙ্গির পা বেঁধে দেয়। চিয়ঙ্গির পায়ের আঘাতের জন্য সে হাঁটতে পারছিল না, তাই হারিম তাকে কাঁধে করে বাসে নিয়ে যাচ্ছিল। হারিম আকাশের দিকে তাকিয়ে বলছিল আজ আকাশে অনেক তারা উঠেছে। তখন হারিমের ফিল হয় সে চিয়ঙ্গির মন খারাপ করে ফেলেছে, তাই সেও আপসেট হয়ে যায়। তখন চিয়ঙ্গি বলে তোমার কি মন খারাপ হয়? আমি তোমার সাথে তারা দেখতে পারছি না। তারা কথা বলতে বলতে চিয়ঙ্গির বাসার সামনে চলে আসে। তখন চিয়ঙ্গি বলে তুমি কি কাল আবারও আমার সাথে দেখা করতে আসবে? হারিম বলে হ্যাঁ অবশ্যই আসবো। চিয়ঙ্গি হারিমের মুখ ছুঁয়ে হারিমকে ফিল করছিল আর হঠাৎ হারিমকে কিস করে ফেলে। তখন তারা দুইজন লজ্জা পেয়ে যায়। পরের সিনে হারিমকে বৃষ্টি পূজার জন্য তৈরি করা হচ্ছিল। রাজা হারিমের কাছে ধন্যবাদ জানাতে আসে। সে হারিমের কাছে প্রতিজ্ঞা করে সে হারিমের সকল বংশধরকে খেয়াল রাখবে আর তাদের দায়িত্ব নিবে। রাজকুমার বৃষ্টি পূজাতে আসলে সবাই রাজকুমারকে দেখে অনেক সম্মান দিছিল। তখন পাশে থাকা থার্ড প্রিন্স তার বড় ভাইকে বলে আমরাও তো রাজকুমার, তাহলে আমাদেরকে ক্রাউন প্রিন্সের মতন সম্মান দেওয়া হয় না কেন? তখন আমরা দেখি মামাঙ্কের রুমের দরজায় থাকা তাবিজ রাজকুমারের ভুলের জন্য পড়ে যায়। তারা দুজন রুমের ভিতরে গেলে সম্রাটের ছবি থেকে মামাঙ্ক রাজকুমার হিকে জিজ্ঞেস করে তুমি কি সম্রাট হতে চাও? রাজকুমার হি মামাঙ্কের শব্দ শুনে তার কাছে চলে যাচ্ছিল। থার্ড প্রিন্স রাজকুমার হিকে বারবার থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে মামাঙ্ককে মুক্ত করে দেয়। হেড শামান আর হারিমের বাবা খারাপ কিছু ফিল করছিল, কিন্তু তারা বৃষ্টি পূজাতে এত ব্যস্ত ছিল তারা এত বেশি মনোযোগ দেয় না। হারিমের বাবা আকাশের কালো মেঘ দেখে বুঝে যায় তার ছেলেকে বলি দেওয়া হবে। তার ছেলেকে বাঁচানোর জন্য শক্তি প্রয়োগ করার আগেই হেড শামান তার শক্তি দিয়ে হারিমের বাবাকে
তাকে বন্দী করে ফেলে। অন্যদিকে মামাং রাজকুমার হিয়ের শরীরে থাকা তাবিজের জন্য তার শরীরে ঢুকতে ব্যর্থ হয়। তখন সে অন্য কেউ শরীরে ঢুকার জন্য শরীর খুঁজতে থাকে আর সে হারিমকে দেখতে পায়। হারিম আর চিয়ঙ্গি একসাথে পানিতে পড়ে যায়। তখন শামসিং বলে, মামাং তুমি ওর শরীর তো দখল করবে, কিন্তু তুমি ওর চোখ দিয়ে দুনিয়া দেখতে পারবে না, আর চোখের দৃষ্টি ছাড়া তুমি কিছুই করতে পারবে না। শামসিন হারিমের চোখের দৃষ্টি চিয়ঙ্গিকে দিয়ে দেয়। চিয়ঙ্গি হঠাৎ করে তার আশেপাশে সবকিছু দেখতে পাচ্ছিল। অন্যদিকে হারিমকে মামাঙ্কের কালো শক্তি পানি থেকে উপরে উঠিয়ে বাতাসে ভাসাচ্ছিল। সেটা আশেপাশে থাকা সবাই দেখে অবাক হয়ে যায়। হারিমের জ্ঞান ফিরে আসলে হারিম তার চোখে দেখতে পারছিল না আর চিৎকার করে কান্না করছিল। নিয়তির এক আজব খেলা, একজন তার দৃষ্টি ফিরে পেল আর আরেকজন তার দৃষ্টি হারালো। আর অন্যদিকে রাজকুমার হি সিংহাসনের ক্ষমতার লোভে জ্বলছিল। রাজকুমার হিয়ের সবকিছু নিজের করে নেওয়ার জেদ তার চেহারাতে খুব ভালোভাবে বেশি উঠছিল। অবশ্যই পরবর্তী পার্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাবে এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো।